অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ নিয়ে আজ প্রতিবেদন দেবে সংসদীয় বিশেষ কমিটি। সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনবে সরকার। হামের রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালের বারান্দাতেও চলছে চিকিৎসা। করোনা ভ্যাকসিনের পর টিকাদানে ছেদ পড়ায় প্রাদুর্ভাব বললেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা এডিবির মাধ্যমে ইউনিসেফ থেকে আমরা মির্জাফের টিকা সহ টিকা কালেক্ট করতে যাচ্ছি। পলাতক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল বললেন চিফ প্রসিকিউটর। জানালেন হাতে এসেছে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার তদন্ত প্রতিবেদন। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করা নিয়ে চোর পুলিশ খেলা। অভিযানের আগেই ফাঁকা ফুটপাত, চলে গেলেই পূর্বের অবস্থা। বিকল্প কর্মসংস্থান জরুরি বলছেন সংশ্লিষ্টরা। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চাহিদা অনুযায়ী বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য অন্যত্র বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে এ কথা জানান মন্ত্রী। জ্বালানি তেলের সংকট ও পাম্পগুলো বেশিরভাগ সময় বন্ধ থাকা নিয়ে করা প্রশ্নে মন্ত্রী বলেন, প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল দেওয়ার কথা ঠিক সে পরিমাণই দেওয়া হচ্ছে, কিন্তু যুদ্ধের কারণে হঠাৎ চাহিদা বেড়ে গেছে, মানুষ প্যানিক বাইং করছে বলে সংকট দৃশ্যমান হচ্ছে বলে সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। আজ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটি রিপোর্ট উপস্থাপন করবে। এর আগে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ ও নোটিশের নিষ্পত্তি, তারপর বেসরকারি সংসদ সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা হবে। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন বিতরণ অবকাঠামোর সমবিদ্যতা এবং রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিভ্রাট ঘটে। এই মুহূর্তে সরাসরি যাচ্ছি সংসদ অধিবেশনে, সেখানে চলছে প্রশ্নোত্তর পর্ব। মাননীয় সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন একটি সম্পূরক প্রশ্ন করেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা যতটুকু জানি যে 2014 সালে এটা রেস্ট্রিক্টেড করা হয়েছিল এবং 2022 সালে এটা কমপ্লিটলি বন্ধ আছে, এবং এখন যে 12 কেজি সিলিন্ডার গ্যাস যেটা বাজারে চালু আছে এবং সাবরাশুলি এলাকাতে যেগুলা বহুল ব্যবহৃত এবং বিক্রিত হচ্ছে, বেশ কিছু কোম্পানি বসুন্ধরা, ওমেরা, ইউনি, পেট্রোমাক্স, বেক্সিমকো সিটি, সেনা ফ্রেশ সরকার কর্তৃক নির্ধারিত এগুলা মূল্য হলো 12 কেজি 1341 1400 টাকার নিচে, কিন্তু এই প্রত্যেকটা বিক্রি হচ্ছে 2200 2600 টাকা করে। তো এখন যদি এই সিন্ডিকেট এখনও তারা সক্রিয় থাকে, তাহলে আওয়ামী লীগের 17 বছরের সেই কথাই তো আমরা মনে করছি, সেরকমই ভাবছি। তো এইটা কি নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা আছে কিনা, এবং সরকারি নির্ধারিত রেটে জনগণের লাঘব কবে মুক্ত হবে এবং জনগণ কবে এই সুফল পাবে? মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এলপিজি সিলিন্ডারগুলো সম্পূর্ণভাবে ব্যক্তি খাতে। আমরা সরকার আসার পরে সরকার থেকে যেন আমরা এই সিলিন্ডার করতে পারি সেই জন্য পরিকল্পনা করছি। আশা করি অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের পক্ষ থেকেও আপনার এই সিলিন্ডার বিক্রি করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর ভাষ্য অনুযায়ী আমাদের বাড়ি ঘরে এখন আর কোনো গ্যাসের সংযোগ দেওয়া হবে না, বা যেই সংযোগগুলো আছে সেখানেও কিন্তু মাননীয় মন্ত্রী গ্যাস পাওয়া যায় না। কিন্তু আজকে আপনার কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটা সার কারখানা আছে মাননীয় স্পিকার, এবং সেই সার কারখানাটি জিয়া ফার্টিলাইজার কারখানা নামেই পরিচিত। সেখানে গ্যাসের অভাবে
আমরা সার উৎপাদন করতে পারছি না। মাননীয় মন্ত্রীকে দয়া করে বলবেন যে এই সার কারখানায় উনি গ্যাস সংযোগ বা গ্যাস সাপ্লাই দিতে পারবেন, সংযোগ আছে, সাপ্লাই দিতে পারবেন কিনা। ধন্যবাদ। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে না থাকলেও খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে তেল। সকাল থেকে রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, কোথাও পাম্প বন্ধ, কোথাও সীমিত পরিমাণে বিক্রি চলছে। তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও অনেকেই ফিরছেন খালি হাতে। সরবরাহে অস্বাভাবিকতা আর ভোক্তাদের অনিশ্চয়তা মিলিয়ে তৈরি হয়েছে অঘোষিত সংকট। চালকদের অভিযোগ, যথাযথ তদারকির অভাবেই খোলা বাজারে এখনো বিক্রি হচ্ছে তেল। এদিকে ফুয়েল কার্ড বা বৈধ কাগজপত্র ছাড়া অনেক চালককে তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই, এমনটা জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মুনির হোসেন চৌধুরী। বলেন, পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, প্যানিক বাইং এবং অবৈধ মজুদ প্রবণতার কারণে বাজারে কিছুটা প্রভাব পড়েছে। যুগ্ম সচিব বলেন, অবৈধ মজুদ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সরকার। 1,04,35 পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি একদম পর্যাপ্ত মজুদ আছে এখানে, এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তেলের বাজার ভিত্তিক মূল্য কাঠামো অনুসরণের পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কৃষি এবং পরিবহন বাদে অন্যান্য খাতে ভর্তুকি তুলে দেয়া এবং জ্বালানি তেল কিনতে দীর্ঘমেয়াদী চুক্তি না করার পরামর্শ দিচ্ছেন তারা। এতে করে তেলের দাম 20% পর্যন্ত কমানো সম্ভব হবে বলে মত তাদের। শাকিল হাসানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল জ্বালানি তেলের বিশ্ববাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশের মতো দেশগুলো। কয়েক সপ্তাহ ধরেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন বাড়াচ্ছে ভোগান্তি। সবার ধারণা ছিল যুদ্ধ পরিস্থিতিতে বাড়বে জ্বালানি তেলের দাম, কিন্তু সরকার ওই পথে হাঁটেনি। দাম স্থিতিশীল রাখার এই সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, জ্বালানি তেল বিক্রির মুনাফা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভর্তুকি হিসেবে দিতে পারে সরকার। এই মুহূর্তে সরকার আসলে তার মুনাফার অর্থ থেকেই জ্বালানি মন্ত্রণালয়কে টাকা দিচ্ছে, বাড়তি কোনো সুদযুক্ত বা গ্র্যান্ট এগুলো কিছুই সরকার আসলে দিচ্ছেন না। এই অবস্থার সাময়িক মোকাবেলা করা, এই ফাঁকে দাম কমানোর যে সব কৌশল আমরা বলছি, ভোক্তারা বলছে, স্টেক হোল্ডাররা বলছে, অংশীজনেরা বলছে, সরকারকে সেই পথে হাঁটতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ ব্যবস্থাই ত্রুটিপূর্ণ। এটি সংশোধন করে বাজার ভিত্তিক করার পরামর্শ তাদের। সরকারকে মূল্য কমানোর জন্য গণশুনানি করার নির্দেশ দিতে হবে বিআরসি। সরকার মূল্যবৃদ্ধি না করে ঘাটতি কমাবে, ভর্তুকি কমাবে, সেটা লুণ্ঠনমূলক ব্যয় প্রতিরোধ করে। দেখেছি 15 থেকে 21% পর্যন্ত শুধু আপনি যদি আপনার এই বাজার ভিত্তিক মূল্য কাঠামোতে যান, তাতেই সাশ্রয় সম্ভব। সেটাই কিন্তু সকল ভোক্তার জন্য উপকারে আসতে পারে। এর বাইরে আমরা মনে করি যে জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সাবসিডি বা ভর্তুকি তুলে নেওয়া দরকার। যুদ্ধ পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী জ্বালানি ক্রয় চুক্তি যৌক্তিক হবে না। দীর্ঘমেয়াদী জ্বালানি রূপান্তরের যে কৌশল, সে যেখানে নবায়নযোগ্য জ্বালানির দিকে ধীরে ধীরে শিফট করতে চায়, সেই শিফটিং প্রক্রিয়াটি বড়ভাবে বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞদের মত, জ্বালানি তেল কেনায় রিজার্ভের উপর যে চাপ পড়ে তা কাটাতে আন্তর্জাতিক সহায়তা প্রতিষ্ঠানের কাছ থেকে স্বল্প সুদে সরকার ঋণ নিতে পারে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাড়ল বোতলজাত এলপি গ্যাসের দাম। 12 কেজির সিলিন্ডারের দাম 378 টাকা বেড়ে হলো 1728 টাকা। আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে নতুন দাম। বিকেলে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানায় বিইআরসি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সৌদি সিপির সাথে সামঞ্জস্য রেখে বেসরকারি এলপির মূল্যহার সমন্বয় করা হয়।
এখন পর্যন্ত আমদানিতে কোনো সংকট মোকাবেলা করেনি বাংলাদেশ, তবে বিশ্বে এলপি গ্যাসের দাম বেড়েছে। সৌদি সিপির হিসেবে প্রতি টন প্রোপেনের বর্তমান দাম $750 আর বিউটেনের মূল্য $800। এর সাথে সমন্বয় করে এপ্রিলে বাংলাদেশেও দাম বাড়াতে হয়েছে। বাজারে যেন নির্ধারিত দামে এলপি গ্যাস মেলে তা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনাও করছে বিইআরসি। দায়িত্ব গ্রহণের পর সীমিত বাজেট থাকা সত্ত্বেও নগরবাসীর সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ শুরু হয়েছে। 25 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে 31 মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সকালে নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসির গত মার্চ মাসের কার্যক্রম সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম এসব তথ্য জানান। ব্রিফিংয়ে কি কি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে কোন কোন কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর সেবা নিশ্চিত করা হবে তাও তুলে ধরেন প্রশাসক। তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু সহনশীল নগর গঠনের লক্ষ্যে 20টি পার্ক, উদ্যান, 13টি খেলার মাঠ সহ বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম নেওয়া হয়েছে। আরও জানান, নিজস্ব নার্সারি স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। বর্ষা মৌসুমকে সামনে রেখে সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। দায়িত্ব নেওয়ার সময় সিটি কর্পোরেশনের আর্থিক কী অবস্থা ছিল সেটা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। সেটা থেকে এখনও পুরোপুরি আমরা মুক্ত হতে পারি নাই। তারপরও মানুষের যত কিছু হোক দৈনন্দিন জীবন তো চলবে, চলমান থাকতেই হবে। নাগরিক সুযোগ সুবিধাগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি সেই ব্যাপারে আমরা দায়িত্ব পালন করব। তবে আগের মতো আমি সেই একই কথা বলবো যে 50% জনগণকে করতে হবে আর 50% সিটি কর্পোরেশন করবে। সংক্রামক ব্যাধি হাসপাতালে কোনো বেড খালি নেই। হামে আক্রান্ত অনেক শিশুর চিকিৎসা চলছে মেঝেতে। তারপরও প্রতি ঘন্টায় বাড়ছে রোগীর চাপ। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, 10 বেডের জায়গায় তারা চিকিৎসা দিচ্ছেন প্রায় 100 রোগীর। বাধ্য হয়ে শুধু 1 বছরের কম বয়সের শিশুদের ভর্তি করছেন তারা। আক্রান্তদের শারীরিক নানা জটিলতা দেখা দেয়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এক্ষেত্রে জ্বর বা হামের উপসর্গ দেখা দিলেই নিকটস্থ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা। হামের লক্ষণ নিয়ে 11 মাসের আব্দুল্লাহকে 8 দিন আগে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে আনা হয় পটুয়াখালী থেকে। আক্রান্তের পর শারীরিক জটিলতা বাড়তেই থাকে। শেষমেশ আর বাঁচানো গেল না আব্দুল্লাহকে। মা বাবার একমাত্র সন্তান ছিল সে। আব্দুল্লাহর বয়সী হুমায়রাকে আনা হয়েছে মাদারীপুর থেকে। ঈদের আগে এক দফা চিকেন পক্সে আক্রান্ত হয়। হামের উপসর্গ দেখার পর সেখানকার কয়েক হাসপাতাল ঘুরে আনা হয় ঢাকায়। হাম কিছুটা কমলেও তার শারীরিক অন্যান্য জটিলতা যেন কাটছেই না। হামুর ছিল তো এখন হলো আবারও বিচি দেখা যাইতেছে যে মানে সমাধান বা ভালো হয়েছে এটার কোনো নিশ্চয়তা আমরা পাইতেছি না। যে এই কারণে আমরা আজকে 9 দিন ধরে এখানে ভর্তি আছি, কিন্তু আমরা যদি এই যে বিচি উঠছে এই বিচিগুলোর জন্য আমরা ভয় পাইতেছি যে সমস্যাটা। সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম আক্রান্তদের জন্য বরাদ্দ মাত্র 10টি বেড। সেখানে রোগী ভর্তি 81 জন। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা ডাক্তারদের। হামের জন্য যে বরাদ্দ 10টা বিছানা, সেইখানে আমার রুগী আছে 81টা। তো এই যে ব্যবস্থাপনাটা, এই সক্ষমতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। তত্ত্বাবধায়ক জানান, 1 বছরের কম বয়সী শিশুদের ভর্তি করা হচ্ছে সেখানে। বাকিদের পাঠানো হচ্ছে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। টিকা দেওয়ার পাশাপাশি শিশুদের প্রতি বাড়তি যত্নশীল হওয়ার পরামর্শ ডাক্তার তানজিনার। 1 বছরের বেশি রুগীগুলোকে আমি ডিএনসিসি হাসপাতালে পাঠাই। অতিরিক্ত স্যাচুরেশন কম, নিউমোনিয়া সাসপেক্টেড এই ধরনের রোগী ছাড়া অ্যাডমিশন দেওয়ার চেষ্টা করি না। এবার দেখতে পাচ্ছি ডায়রিয়া আছে, র্যাশ আছে, চোখের কনজাংটিভাইটিস যেটা, নিউমোনিয়া তো বেশিরভাগ রোগীর আছে। হ্যাঁ, আমরা বহির্বিভাগে প্রথমেই রোগীর স্যাচুরেশনটা দেখি। স্যাচুরেশন দেখে যেই রোগীর স্যাচুরেশন কম সেই রোগীর ব্যাপারে কোনো আর দেরি করি না। হামে আক্রান্ত হয়ে জানুয়ারি থেকে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছে 674 জন। মারা গেছে 28 শিশু। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। করোনা ভ্যাকসিনের পর হামের টিকাদান কর্মসূচিতে ছেদ পড়ার কারণেই হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর শিশু হাসপাতালে নতুন ওয়ার্ড উদ্বোধন ও এক কর্মশালায় অংশ নিয়ে এই মন্তব্য করেন মন্ত্রী। বলেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা ভ্যাকসিন দিয়ে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে।
বাংলাদেশ শিশু হাসপাতালে এপ্রিল মাসের প্রথম 2 দিনেই হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে 17 জন। সব মিলিয়ে এই রোগে চিকিৎসাধীন 58। আক্রান্তদের বেশিরভাগের বয়স 6 থেকে 9 মাস। হামে আক্রান্ত হয়েছে কিনা এটা নিশ্চিত হতে গিয়েই দেরি করে ফেলছেন অভিভাবকরা। ভর্তি না হয়েও আউটডোরে ব্যবস্থাপত্র নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। জ্বর আসছে রাত্রে হঠাৎ করে, এরপরে শরীরে হালকা র্যাশ দেখছি, তখন বুঝি নাই, ভাবছিলাম র্যাশ উঠছে হয়তো। তারপরে দেখলাম যে আস্তে আস্তে বাড়তেছে, একদম মুখ থেকে শুরু করে পুরো শরীর ছড়ায় গেছে। দেন আজকে ডাক্তারের কাছে আসলাম, তো ডাক্তার দেখে বললো যে হাম হয়েছে। হ্যাঁ, আমাদের একটু ভয় কাজ করে ধরেছে যে একটা ছোট একটা মেয়ে, তোর গায়ে এখন যদি হাম হয় এটা তো খুব চিন্তার বিষয় আর কি। বৃহস্পতিবার সকালে হামের প্রাদুর্ভাব ও নিরাময় সংক্রান্ত কর্মশালা হয় এই হাসপাতালে, যাতে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কর্মশালায় আইসিডিডিআরবির আবিষ্কৃত বাবল সিপ্যাপ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। জানান, হামে আক্রান্ত শিশুদের শ্বাসকষ্ট হলে এই পদ্ধতিতে জীবন রক্ষা করা সম্ভব হবে। একটা হচ্ছে 9 মাসে ফার্স্ট ডোজ আর একটা হচ্ছে 15 মান্থে সেকেন্ড ডোজ। তো দেখা যাচ্ছে যে 93% চিলড্রেন সেকেন্ড ডোজ পাচ্ছে। এটা ইনিশিয়ালি মনে হয় যে 93% অনেক বেশি, বাট এটা কিন্তু সাফিশিয়েন্ট না। পরে শিশু হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, হাম মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে। টিকার অভাবে যেহেতু টোটাল জনগোষ্ঠীকে কভার করা যায় নাই, ওই রেঞ্জটাকে 6 মাস থেকে নিউ বেবি থেকে 10 বা 15 বছর পর্যন্ত এই গ্যাপটার ভিতরে মিজেলসের আক্রমণটা বেড়েছে। মিজেলসের আক্রমণ বাড়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। তবে এ ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন ছাত্রদল নেতা ওয়াসিম হত্যায় তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। গেল 30 মার্চ লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠান পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। তুলেন রায়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিষয়টি গণমাধ্যমে এলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, এই ধরনের চিঠি পাননি ট্রাইব্যুনালকে বিতর্কিত করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কর্মকাণ্ড করা হয়েছে, যা আদালত অবমাননাকর। এর সাথে কারো সম্পৃক্ততা পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে। এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। এদিন জুলাই আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। ওয়াসিম হত্যা মামলার রিপোর্ট এর আগেই প্রস্তুত করা হয়েছিল, আমাদের কাছে জমাও দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই রিপোর্টটি আবারও আমরা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে পাঠিয়েছিলাম। আমাদের কিছু কিছু কোয়েরি ছিল, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্টটি আবার ফ্রেশ দাখিল করার জন্য আমরা বলেছিলাম। রিপোর্টটি দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভবত 12 তারিখে এটা ডেট আছে, 12 তারিখে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। এদিকে জুলাই হত্যায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলা পুনর্তদন্তের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়, যা বিদেশি হস্তক্ষেপের পথ খুলে দিতে পারে। তবে জাতীয় ঐক্য বজায় থাকলে এমন আশঙ্কা কাটিয়ে ওঠা সম্ভব। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ছাত্র ছাত্রী যারা রয়েছেন তাদের
ভোট নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন যে হবে, যে সরকার আসবে, সেই সরকার কি কি কাজগুলো করবে এবং তার কি কি দায়িত্ব, যে দায়িত্বের মধ্যে গণতন্ত্রটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। সেই শক্ত ভিত্তির উপর দাঁড়ানোর জন্য আমাদেরকে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া দরকার, সেই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে সেটার চর্চা জানা হয়। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন জোট মুখপাত্র। দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। এর আগে বেলা 12টায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ঐক্যের অন্যান্য দলের শীর্ষ নেতা। হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া 11 দলের আর কোনো বিকল্প নেই। এ সময় তিনি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন। এই নেতা জানান, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী 7 এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে 11 দল। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এরপরও যদি সরকার জনমত উপেক্ষা করে, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান নিয়ে যেন চলছে চোর পুলিশ খেলা। অভিযান শুরুর আগেই ফাঁকা হয়ে যাচ্ছে ফুটপাত, পুলিশ চলে গেলেই আবার আগের পরিবেশ। বিষয়টি স্বীকারও করছে অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন বলেও মেনে নিচ্ছেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরুর আগেই যে যার মতো মালামাল নিয়ে সটকে পড়ছেন। ফুটপাত জুড়ে সবসময় গমগম করা দোকানপাটের বেশিরভাগই লাপাত্তা। যে দু একটি ভাসমান দোকানের কাঠামো মেলে তা হচ্ছে জব্দ। ফুটপাত দখল করে দোকান করায় জরিমানা করা হয় বেশ কয়েকজন দোকানিকে, আবার কাউকে কাউকে করা হয় সতর্ক। ব্যবস্থা করে দেখ, আমাদের ছেলে মেয়ে নিয়ে তো চলতে হবে, খাইতে হবে। এখন ভিড় রাখতে পারবেন না, এদিকে বাইরে রাখতে, ভিতরে রাখতে হার্ড অ্যান্ড সফট ট্রাই করে যাচ্ছি যাতে মেডিকেল কেন্দ্রিক আমার এলাকাটা এই রাস্তার উপর যাতে এই অব্যবস্থাপনা না থাকে। তবে অভিযান এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই আবারও আগের চিত্রে ফেরে সব ফুটপাত। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হকাররা দোকানের পসরা নিয়ে রাস্তার মাঝখানে শুরু করে দেন রমরমা বাণিজ্য। এমন অভিযানের সমালোচনা করেন ভুক্তভোগীরা। সময় দেন, খালি ওটা ভাঙ্গা চুরালা সব ওটা। এখানে অনেক কিছুরই প্রয়োজন, মেডিকেল তো এখন আমরাও ওই উসিলায় খাইতে আছি। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতনরাও মেনে নিচ্ছেন এই বাস্তবতা, তুলে ধরেন নিজেদের সীমাবদ্ধতা। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে, দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না, ফুটপাত দখল করতে পারবে না। আমরা জরিমানা ছাড়া এখনো কারোর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেইনি। ঢাকা শহরে যে কেউ এসে কলার দোকান, রুটির দোকান, ফ্লেক্সি লোড দিয়ে বসছে এবং ঢাকা শহরে এক্সিট এন্ট্রিটাও কন্ট্রোল করা প্রয়োজন আমি মনে করি, কারণ এটা ওভারবার্ডেন সিটি হয়ে গিয়েছে অলরেডি। গণবিজ্ঞপ্তি জারি করে ফুটপাত দখলমুক্ত করার এমন অভিযান আগামী 5 এপ্রিল পর্যন্ত চলবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।